মা, নিকিতা কোথায় বলো তো? আমি তো প্রায় 1 ঘন্টা আগে বাড়িতে এসেছি, কিন্তু এখনো ওকে দেখতে পেলাম না। কোথায় গেছে তুমি জানো? তোর বউ কোথায় গেছে আমি কি করে জানবো? তোর বউ কি আমাকে কোথাও গেলে বলে যায়? তোর বউয়ের যখন ইচ্ছে হয় তখনই ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই বিকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখন রাত 10টা বেজে গেল, জানি না কোথায় কি করে বেড়াচ্ছে। এই শুনে টোটন তখনই নিকিতার মায়ের বাড়িতে ফোন করে, কারণ টোটন বারে বারে ফোন করলেও নিকিতা কিছুতেই ফোন রিসিভ করে না। আর নিকিতার মায়ের সঙ্গে ফোনে কথা বলে টোটন জানতে পারে নিকিতা সেখানে নেই, যার ফলে টোটন আরো বেশি চিন্তা করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে রাত 11টা বেজে যায়। আর এমন সময় নিকিতা বাড়িতে ফিরে আসে। নিকিতার হাতে তখন অনেকগুলো শপিং এর ব্যাগপত্র থাকে, আর যা দেখে নিকিতার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই খুবই অবাক হয়। কোথায় গিয়েছিলে তুমি? তুমি আমাকে কিছু না বলে, মাকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কটা বাজে? আর ফোন কোথায় তোমার? উফ, এত প্রশ্ন করছো কেন? আমাকে দেখে বুঝতে পারছো না আমি ঈদের শপিং করতে গিয়েছিলাম? এত ভারী ভারী ব্যাগপত্র বয়ে নিয়ে আসতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। আর ফোনটা আমি ধরবো কি করে? ফোন তো আমার ব্যাগের মধ্যে পড়ে আছে। বাড়ি আসতে না আসতেই হাজারটা প্রশ্ন করছে। আগে আমাকে একটু বসতে দাও। ঈদের শপিং করতে গিয়েছিলে মানে? ঈদের তো এখন 2 মাস বাকি। 2 মাস আগে থেকে ঈদের জন্য শপিং কে করে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বাবা, ঈদের 2 মাস আগে থেকে শপিং শুরু করেছি, কারণ এবার আমি অনেকটা সময় ধরে শপিং করতে চাই। প্রত্যেক বছর ঈদের 5-6 দিন আগে তুমি আমাকে শপিং করাতে নিয়ে যাও, তাই আমি একদম বেশি সময় নিয়ে ঠিকঠাক জিনিসপত্র কিনতে পারি না। সেই জন্য আমি এবার আগে আগে শপিং করা শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু জিনিসের দামও অনেক কম। ঈদের আগে আগে তো সব জিনিসের দাম খুব বেড়ে যায়। এই বলে নিকিতা শপিং এর ব্যাগগুলো নিয়ে নিজের ঘরে চলে যায়। আর এমন সময় নিকিতার শাশুড়ি মা ভীষণই রেগে গিয়ে ছেলেকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। তোর বউ অত টাকা খরচ করে চলে এলো, আর তুই একবারও কোনো হিসাব নিলি না? কি কিনলো না কিনলো একবারও আমাদেরকে দেখালো না। ব্যাগগুলো নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আমার আর কিছু বলার নেই। এখন ঈদ পর্যন্ত তোর বউয়ের শপিং করার নাটক চলবে নাকি? আসলে নিকিতা শপিং করতে ভীষণই ভালোবাসে। যখনই কোনো উৎসব এবং অনুষ্ঠান আসে তখনই নিকিতা শপিং করার জন্য একেবারে উঠে পড়ে লাগে। আর শপিং এর পেছনে সে সবসময় অনেক অনেক টাকাও ব্যয় করে থাকে। এমনকি যদি কখনো সে কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পায়, সেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিকিতা 1 মাস আগে থেকে শপিং করতে থাকে। আর নিকিতার এরকম স্বভাবের জন্য সে সবসময় তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে কথা শোনে। আর এবার নিকিতা ঈদের বাহানায় 2 মাস আগে থেকে শপিং করতে শুরু করে দেয়। এভাবে 2-1 দিন কাটে। আর একদিন নিকিতা যখন আবার শপিং এ যাবে বলে তৈরি হয়, তখন নিকিতার শাশুড়ি মা তাকে খুবই বকাবকি করে, কিন্তু নিকিতা কোনো কথা শোনে না। সে তার বান্ধবীদের সঙ্গে শপিং করতে বেরিয়ে যায়। মার্কেটে যাওয়ার পর ঈদের জন্য সে সুন্দর সুন্দর জামা কাপড়, জুতা, মেকআপের জিনিস, সাজগোজের জিনিস ইত্যাদি কিনতে শুরু করে। এই নিকিতা, একবার ওই জুয়েলারির দোকানটাতে যেতে হবে। আমি যে ব্লু কালারের 3 পিসটা কিনলাম না, ওর সঙ্গে ম্যাচ করে আমাকে কানের দুল আর নেকলেস কিনতে হবে। চল একবার আমার সঙ্গে ওই দোকানটাতে চল। আরে না না, এখনই 10টা বেজে যাবে। আমাকে এবার বাড়ি যেতে হবে রে, কারণ আমার বর 10টার মধ্যে এখন বাড়ি চলে আসে। আগের দিন আমার বর আর শাশুড়ি মা আমাকে অনেক কথা শুনিয়েছে। আমার খুব টেনশন হচ্ছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর আজকে তো বাড়ি থেকে বেরোনোর সময় আমার শাশুড়ি মা অনেক গজগজ করছিল। আরে সব বাড়ির শাশুড়ি মাগুলো এরকমই হয়। বৌমারা কিছু শপিং করলে শাশুড়ি মায়েরা একেবারে জ্বলে পুড়ে মরে যায়। তুই এক কাজ কর, ওই ফুটপাতে দেখ অনেকগুলো সস্তায় 200 টাকা করে শাড়ি বিক্রি হচ্ছে। তুই তোর শাশুড়ি মায়ের জন্য 2-3টে শাড়ি কিনে নিয়ে চলে যা। তারপর দেখবি তোর শাশুড়ি মা শাড়িটা দেখে খুবই খুশি হবে, আর তোকে একটুও বকবে না, বুঝলি? সঞ্চিতার মুখে এরকম আইডিয়া শুনে নিকিতার খুবই ভালো লাগে। তাই নিকিতা তখনই ফুটপাতের দোকান থেকে তার শাশুড়ি মায়ের জন্য সস্তায় 2টো শাড়ি কিনে নেয়। কিন্তু নিকিতা কখনোই ফুটপাত থেকে শপিং করতে পছন্দ করে না। সে সবসময় বড় বড় শপিং মল কিংবা বড় বড় দোকান থেকে ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতেই পছন্দ করে। কিন্তু শাশুড়ি মায়ের জন্য সে সবচেয়ে সস্তা শাড়ি কিনে বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে ঢুকতেই নিকিতার শাশুড়ি মা প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি এই বাড়ির বৌমা, তুমি এই বাড়ির মেয়ে নও যে তুমি যখন ইচ্ছা বাড়ির বাইরে বেরিয়ে যাবে আর যখন ইচ্ছা বাড়িতে ঢুকবে। আজকে আমার ছেলে বাড়িতে আসুক, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে।
আরে মা, আপনি রাগ করছেন কেন? আজকে কি আমি নিজের জন্য শপিং করতে গিয়েছিলাম? আজকে তো আমি আপনার জন্য শপিং করতে গিয়েছিলাম। আপনার তো পায়ে ব্যথা থাকে, আপনি তো হাঁটতে পারেন না। তা না হলে আমি আপনাকে সঙ্গে করে মার্কেটে নিয়ে যেতাম। আপনি কি মার্কেটে গিয়ে আমার সঙ্গে 3-4 ঘন্টা ধরে হাঁটতে পারবেন? কি, তুমি আমার জন্য শপিং করতে গিয়েছিলে? মানে কি নিয়ে এসেছো তুমি আমার জন্য? এই দেখুন, আমি আপনার জন্য কত সুন্দর সুন্দর দামি দামি দুটো শাড়ি কিনে নিয়ে এসেছি। একটা শাড়ির দাম 3000 টাকা, আর এই যে এই সবুজ রঙের শাড়িটার দাম কিন্তু 6000 টাকা। আপনি তো ঈদের সময় আপনার বোনেদের বাড়িতে, ভাইদের বাড়িতে ঘুরতে যান, তখন আপনি এই শাড়িগুলো পরে যাবেন, আপনাকে খুব সুন্দর লাগবে। তার শাশুড়ি মায়ের ভীষণই পছন্দ হয়, আর বিশেষ করে শাড়ির দাম শুনি সে মনে মনে ভীষণই আনন্দ পায়। আর সে ভেবে বসে তার বৌমা হয়তো সত্যিই তার জন্য দামি দামি শাড়ি কিনে নিয়ে এসেছে, আর সেই জন্য বিলকিস বানুর গলার সুর একেবারে পাল্টে যায়। ও, তুমি আমার জন্য শপিং করতে গিয়েছিলে, আগে বলবে তো। শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে বৌমা, খুব সুন্দর লাগছে। আরে শুধু দেখে সুন্দর লাগছে বললে হবে, আপনি পরে দেখুন। আর হ্যাঁ, রবিবারে কিন্তু আমি আবার শপিং করতে যাব, তখন আমি আপনার জন্য ভালো ভালো জিনিস পেলে আবার নিয়ে আসবো, কেমন? এই শুনে বিলকিস বানু খুবই খুশি হয়, আর সে মোটেই সেদিন তার বৌমাকে বকাবকি করে না, বরঞ্চ সেদিন বিলকিস বানু খুশি হয়ে রাতের খাবার রান্না করে ছেলে বৌমাকে খাওয়ায়। আর রবিবারে নিকিতা আবার শপিং করতে বেরিয়ে পড়ে। সে নিজের জন্য হাজার হাজার টাকা ব্যয় করে সুন্দর সুন্দর শাড়ি এবং চুড়িদার কিনে নিয়ে আসে, আর বাড়ি ফেরার সময় শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর দেখতে দামি হ্যান্ডব্যাগ কিনে নিয়ে আসে, আর যা দেখে বিলকিস বানু ভীষণ পরিমাণে খুশি হয়। এভাবেই দেখতে দেখতে ঈদ কাছাকাছি চলে আসে, আর ঈদের মাত্র 15-20 দিন বাকি থাকে। আর আজকাল নিকিতা প্রত্যেকদিন সন্ধ্যা হলেই ইফতারির পর শপিং করতে বেরিয়ে পড়ে, আর অনেক রাত করে সে বাড়িতে ফিরে আসে। এমনই একদিন, টোটন আমাকে আজকে শপিং করার জন্য টাকা দিয়ে যাবে, কিন্তু স্টার মলে ঈদের জন্য ভালো ভালো জামা কাপড়ের উপর ঈদের সেল দিচ্ছে। আজকে আমি আমার জন্য একটা দামি সারারা কিনে নিয়ে আসবো। ঈদের দিন আমি সারারা পরে আমার মায়ের বাড়িতে যাব। তোমার শপিং করার জন্য মনে হচ্ছে এবার আমাকে বাটি হাতে রাস্তার উপরে বসে ভিক্ষা করতে হবে। প্রত্যেকদিন আমি শপিং করার জন্য কোথায় টাকা পাবো? তুমি এত জামা কাপড় কিনেছো যে ঘরের আলমারিতে জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না। এমনকি তুমি লুকিয়ে বক্স খাটের মধ্যে নতুন নতুন জামা কাপড় ভরে রেখে দিয়েছো। তুমি কি মনে করেছো আমি কিছু দেখতে পাবো না? আর এতে লুকিয়ে রাখার কি আছে? আলমারিতে জায়গা হচ্ছিল না বলে আমি বক্স খাটের মধ্যে রেখে দিয়েছি। আর বছরে একবার ঈদ আসে, ঈদ কি বারে বারে আসে? আমাদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ, আর ঈদের জন্য শপিং করব না তো কি করব? শপিং করার জন্য কি এবার বাবা মায়ের কাছে গিয়ে হাত পাততে হবে আমাকে? শুধু তো ঈদ বলে নয়, তোমার তো সারা বছরই এরকম শপিং চলতে থাকে। তুমি এত নতুন নতুন জামা কাপড় কিনে ফেলেছো যে সেই জামা কাপড় এক একটা করে পড়তেই তোমার 365 দিন সময় লাগবে, আর এখনো বলছো তোমার ঈদের কেনাকাটা হয়নি। তোমার লজ্জা করছে না? এরকম রোজার সময় তুমি বউয়ের সঙ্গে ঝগড়া করছো, লোকজন শুনতে পেলে কি ভাববে? আর আমি কি শুধু আমার নিজের জন্য শপিং করি? আমি তো তোমার মায়ের জন্য শপিং করে নিয়ে আসি। মায়ের জন্য শপিং করে নিয়ে এলে তুমি তো খুব খুশি হও, আর আমি নিজের জন্য কিছু কিনলে তোমার গায়ে জ্বালা ধরে। এভাবেই নিকিতা প্রচন্ড ঝগড়াঝাটি করতে থাকে। এমন সময় নিকিতার শাশুড়ি মা ছেলে বৌমার মধ্যে মধ্যস্থতা করে ঝগড়া শান্ত করে, আর মায়ের কথা শুনে সেদিন টোটন আবার নিকিতাকে শপিং করার জন্য 5000 টাকা দেয়, আর নিকিতা সেই টাকা নিয়ে শপিং করতে বেরিয়ে যায়। কিন্তু সেদিন নিকিতা তার শাশুড়ি মায়ের জন্য কিছু কিনে নিয়ে আসে না। সে 5000 টাকা দিয়ে নিজের জন্য সারারা স্যুট কিনে বাড়িতে আসে, যার ফলে নিকিতার শাশুড়ি মা খুবই রেগে যায়। আর বলবেন না মা, এই সারারা কেনার জন্য আমাকে সারা মার্কেটের মধ্যে 10-15 বার ঘুরপাক খেতে হয়েছে। আমার পছন্দ মতো সারারা আমি খুঁজেই পাচ্ছিলাম না। পছন্দ হলেও দাম অনেক বেশি বলছিল। আমার তো বাজেট কম ছিল। অনেক খুঁজে খুঁজে তারপর আমি এই সারারাটা নিয়ে এলাম। এখন আমার পায়ে ভীষণ ব্যথা করছে, কোমরেও ব্যথা করছে। আপনি আজকে রাতে রান্নাটা করে নেবেন প্লিজ। না, আমি রান্না বান্না করতে পারবো না। তুমি প্রত্যেকদিন ড্যাং ড্যাং করে শপিং করতে যাবে, আর বাড়িতে এসে প্রত্যেকদিন বলবে তোমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা। আর তোমার জন্য আমি সারাদিন রোজা রাখার পর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব? 5 ঘন্টা ধরে শপিং করতে পেরেছো যখন, তুমি 1 ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাও করতে পারবে। বাবা, আপনি তো দেখছি খুব শিয়ানা। আপনার জন্য যখন আমি কিছু কিনে নিয়ে আসি তখন তো আপনি খুব খুশি হন, আর আমার বলার আগে আপনি রান্না করে দেন। আর আজকে আপনার জন্য আমি কিছু কিনে নিয়ে আসতে পারিনি বলে আপনি রান্না করবেন না বলছেন? আপনার ছেলে আমাকে কম টাকা দিয়েছে, এতে আমার কি দোষ? ও বেশি টাকা দিলে আমি নিশ্চয়ই আপনার জন্য কিছু কিনে নিয়ে আসতাম।
5,000 টাকা তোমার কম বলে মনে হচ্ছে? তুমি তো আমার জন্য একটা অন্তত লিপস্টিক কিনে নিয়ে আসতে পারতে। লিপস্টিকের দাম তো বেশি নয়। আর তাছাড়া আমি আমার ছেলের কাছ থেকে টাকাটা চেয়ে তোমাকে দিলাম, আর তুমি নির্লজ্জের মতো নিজের জন্য সারারা কিনে নিয়ে চলে এসেছো। কতগুলো জামা কিনেছো তুমি? এই সারারা না কিনলেও তো হয়ে যেত। ওরে বাবা, এবার তো আপনি আমার উপর হিংসা করা শুরু করেছেন। আর এই বুড়ি বয়সে আপনারা তো লিপস্টিক পরার ধুম কিসের? এভাবে সেদিন শপিং করা নিয়ে নিকিতা এবং তার শাশুড়ি মা বাড়িতে ভীষণই ঝগড়া ঝামেলার সৃষ্টি করে। আর যা দেখে টোটন সেদিন ভীষণই রেগে যায়। অনেক হয়েছে, আর নয়। আমি আর তোমাকে শপিং করার জন্য 1 টাকাও দেবো না। ঈদের জন্য অনেক কেনাকাটা হয়েছে, অনেক শপিং হয়েছে। এবার যা শপিং হবে পরের বছর ঈদে। এবার দয়া করে বাড়িতে শান্তি বজায় রাখো। আমি তোমাদের কারো কোনো কথা শুনতে চাই না। সেদিনের পর থেকে টোটন তার বউকে শপিং এর জন্য কোনো রকমের টাকা দেয় না, আর যার ফলে নিকিতা শপিং করার জন্য একেবারে পাগল হয়ে ওঠে। এরকম পরিস্থিতিতে নিকিতার বান্ধবী নিকিতার ফোনে একটা সুন্দর পাকিস্তানি স্যুটের ফটো পাঠায়, আর যা দেখে নিকিতার খুবই পছন্দ হয়। ও মাই গড, এই পাকিস্তানি স্যুটটা কি সুন্দর দেখতে। পিঙ্কি এরকম জামা কিনেছে, আমাকেও তো এবার কিনতেই হবে। তা না হলে আমি জামা ম্যাচ করে আমার বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরোবো কিভাবে? না না, আমাকে যে করেই হোক টাকা জোগাড় করতেই হবে। দেখি তো আলমারিতে টোটন কোথাও টাকা লুকিয়ে রেখেছি কিনা। এই বলে নিকিতা আলমারির মধ্যে টাকা খুঁজতে শুরু করে দেয়, আর সে অনেক খোঁজাখুঁজি করার পর আলমারির মধ্যে থেকে 5 লক্ষ টাকা খুঁজে পায়। আর সেই টাকা দেখে নিকিতা একেবারে আনন্দে পাগল হয়ে ওঠে। আর তখনই সে কাউকে কিছু না জানিয়েই 5 লক্ষ টাকা নিয়ে শপিং করতে চলে যায়। সেদিন নিকিতা তার বান্ধবীদেরকে টেক্কা দেওয়ার জন্য একেবারে দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় কিনে 5 লক্ষ টাকা শেষ করে দেয়। আর সেই ব্যাপারে টোটন কিছু জানতেও পারে না। কিন্তু ঈদের ঠিক 1 সপ্তাহ আগে টোটন সেই টাকার খোঁজ করতে শুরু করে। আর সে যখন জানতে পারে নিকিতা সেই 5 লক্ষ টাকা দিয়ে শপিং করে ফেলেছে, তখন সে রেগে বোম হয়ে ওঠে। নিকিতা, তুমি 5 লক্ষ টাকা নেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞাসা করতে পারলে না? তুমি কি জানো আমি ওই টাকাটা কি জন্য লুকিয়ে রেখেছিলাম? আমার লিভারে ইনফেকশন হয়েছে, আর অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লাগবে। ঈদের 2 দিন পর আমি নার্সিং হোমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেই জন্য আমি টাকাটা জমিয়ে রেখেছিলাম। আর আমি তোমাদের ঈদের আনন্দ নষ্ট করতে চাই না বলে এই কথাটা এখনো পর্যন্ত তোমাকে কিংবা মাকে জানাইনি। টোটনের মুখে এমন কথা শুনে নিকিতা ভয় পেয়ে যায়, আর সে ভয়ের চোটে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় নিকিতার শাশুড়ি মায়েরও খুব খারাপ লাগে, আর এরকম বাজে পরিস্থিতিতে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু এমন সময় নিকিতার মাথায় খুব ভালো একটা আইডিয়া আসে। নিকিতা ঈদের জন্য যা যা কেনাকাটা করে তার মধ্যে থেকে 2-1টা জামা কাপড় রেখে সে সমস্ত জামা কাপড় অনলাইনে বিক্রি করতে শুরু করে। এমনকি সে বাড়ির বাইরেও ছোট একটা দোকান করে সেই জামা কাপড়গুলো বিক্রি করতে থাকে। আর যেহেতু নিকিতার পছন্দ খুবই ভালো হওয়ায় সে তার কেনা জামা কাপড় ডবল দামে খুব সহজেই বিক্রি করে দিতে পারে। আর দেখতে দেখতে এভাবে 1 সপ্তাহের মধ্যেই নিকিতা সমস্ত জামা কাপড় বিক্রি করে 7 লক্ষ টাকা ইনকাম করে। আর যা দেখে টোটন এবং তার মা খুবই খুশি হয়, তাই তারা সবাই মিলে হাসি খুশি ঈদ কাটাতে পারে। আর ঈদের পর টোটনের লিভারের অপারেশন করার জন্য তাকে নার্সিং হোমে ভর্তি করানো হয়। আর ধীরে ধীরে টোটন সুস্থ হয়ে ওঠে। কিন্তু পরবর্তীকালে নিকিতা কখনো ঈদের শপিং করার জন্য পাগলামি করে না। আজকে তমসার কাছে খুবই আনন্দের দিন, কারণ আজকে তার স্বামী তাকে তার প্রথম গাড়িটা কিনে দিয়েছে। কত কান্নাকাটি ঝগড়াঝাটির পর সে যে এই গাড়িটার চাবিটা হাতে পেয়েছে সেটা শুধুমাত্র তমসাই জানে। বিয়ের আগে তার অনেক গাড়ি থাকলেও সে কোনো গাড়ি নিয়েই তার শ্বশুর বাড়িতে আসেনি। তাই তার শ্বশুর বাড়িতে আসার পরে এই প্রথম গাড়িটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পছন্দের ছিল। গাড়িটাকে সে একেবারে নিজের বাচ্চার মতো করে সামলে রাখে। একদিন তমসা দেখতে পায় তার ছোট যা পিয়ালি তার গাড়িটা ছুঁয়ে দেখছে। এই, তুই আমার গাড়িতে হাত দিচ্ছিস কেন রে? নিশ্চয়ই কোনো জাদুটোনা করতে এসেছিস, তাই না, যাতে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়? এসব তুমি কি বলছো দিদি ভাই? আমি কেন এরকম কিছু করতে যাব? আসলে আমি কখনো এত সুন্দর গাড়ি নিজের চোখের সামনে দেখিনি, তাই একটু ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো। এই যা, আমার গাড়িতে তুই হাত দিবি না। যদি আমার গাড়ির আশেপাশেও তোকে ঘুরতে দেখি তাহলে কিন্তু খুব অশান্তি করব, এই আমি বলে দিলাম। কিন্তু দিদি ভাই, পিয়ালি তার পুরো কথাটা শেষ করার আগেই হঠাৎই তাদের শাশুড়ি মায়ের চিৎকার শুনে পিয়ালি আর তমসা দুজনেই তার শাশুড়ি মায়ের ঘরে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তাদের শাশুড়ি মা কপাল চাপড়েতে চাপড়েতে কাঁদছে। কি হয়েছে মা? আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? কিছু হারিয়ে গেছে নাকি? আমার শেষ সম্বলগুলোর মধ্যে যে কয়েকটা পুরানো দামি ভারী গহনা ছিল
সব চুরি হয়ে গেছে, আমার গহনার বাক্স পুরো খালি। আমরা এত বছর ধরে এক বাড়িতে সংসার করছি, কখনো তো এরকম ঘটনা ঘটতে শুনিনি। আপনার ঘরে ঢুকে আপনার আলমারি খুলে সেখান থেকে গহনা চুরি করে নেবে এমন সাহস কার আছে বলুন তো? তোমার স্বামী এটা করেছে আমি জানি। আমার এই গহনাগুলো চুরি করে ও তোমার স্বাদ মিটিয়েছে। কুলাঙ্গার ছেলে একটা, মায়ের গহনা চুরি করে তুই তোর বউকে গাড়ি কিনে দিয়েছিস। ছি 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 ছি। কিন্তু আমি তো গাড়ি কিনে দিইনি, গাড়ি তো তমসাকে পিয়ালি কিনে দিয়েছে। ওকেই জিজ্ঞাসা করো ও এতগুলো টাকা কোথায় পেয়েছে। ওই হয়তো তোমার আলমারি থেকে চুরি করেছে। দেখো, পিয়ালি আমাকে গাড়ি কিনে দিয়েছে? এসব তুমি কি ভুলভাল বলছো পীযূষ? হ্যাঁ, তুমি তো প্রত্যেকদিন বলতে না ওদের বিয়েতে যদি আমি এত খরচা না করতাম তাহলে হয়তো তোমার গাড়িটা আমি আগেই কিনে দিতে পারতাম। এই কথাগুলো পিয়ালির ভালো লাগতো না, তাই ও আমাকে বলেছিল তোমাকে গাড়ি কিনে দিতে চাই। পীযূষের কথা শুনে সবাই বুঝতে পেরে যায় যে পিয়ালি হয়তো তার শাশুড়ি মায়ের গহনা চুরি করেই তার বড় জাকে গাড়ি কিনে দিয়েছে। পিয়ালি তার স্বামী, শাশুড়ি মা, ভাসুর এবং জায়ের সঙ্গে একটি শহরে থাকতো। তাদের মধ্যবিত্ত পরিবার ছিল। পিয়ালির স্বামী এবং ভাসুর দুজনেই একটি ছোটখাটো কোম্পানিতে চাকরি করত। তাদের মধ্যবিত্ত জীবন নিয়ে সংসারের কারোরই কোনো রকমের অসুবিধা ছিল না, একমাত্র বড় যা তমসাকে ছাড়া। তমসা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল। সে পীযূষকে নিজে পছন্দ করে বিয়ে করা সত্ত্বেও পীযূষের পরিবারকে মধ্যবিত্ত হওয়ার খোঁটা দিতে কখনো পিছুপা হতো না। একদিন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে বসেছে, এমন সময় আমি এবার একটা নতুন গাড়ি কিনতে চাই। আমার এই প্রত্যেকদিন বাসে, ট্রামে, রিকশায় করে চলাফেরা করতে একেবারে ভালো লাগে না। স্বপ্ন দেখছো নাকি? না মানে সকাল হতে না হতে এরকম ভুলভাল কথা বলছো, তাই মনে হলো হয়তো স্বপ্নই দেখছো। অবাস্তব কথা বলার তো একটা লিমিট থাকে, তাই না? এখন এটা তোমার অবান্তর কথা মনে হচ্ছে? বিয়ের আগে যখন বলতাম বিয়ের পরে গাড়ি কিনে দিবি তো, বাড়ি করে দিবি তো, তখন তো সবকিছুতেই মাথা নাড়তে। যেই বিয়ে হয়ে গেল অমনি এভাবে ভুল পাল্টে দিলে তুমি। আমি যে তোমাকে ওগুলো দেবো বলেছি সেটা তো আমি কখনো অস্বীকার করছি না, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে যে তোমাকে নতুন গাড়ি কিনে দেওয়া সম্ভব নয় সেটা তো তুমি নিজেও ভালো করে জানো। তারপরেও কেন খাবার টেবিলে বসে সবার সামনে এরকম কথা বললে আমি সেটাই বুঝতে পারছি না। এখন এই কথাটা বললাম তার কারণ পরের মাসে আমার এক বান্ধবীর বিয়ে আছে, আর সেখানে আমাদের কলেজের বান্ধবীরা সবাই যাবে। সবাই অনেক ধনী, সবাই নিজেদের গাড়ি করেই যাবে। আমিও নিজের গাড়ি নিয়ে যেতে চাই, ব্যাস। তোমার নিজের প্রশ্নের উত্তর তো তুমি নিজেই দিয়ে দিচ্ছ। তুমি তো নিজেই বলছো যে তোমার বাকি বান্ধবীরা বড় লোক, আর তুমি তো এটাও জানো আমরা বড় লোক নয়, তাহলে গাড়ি কেনার কথা আসছে কেন? তুমি যা টাকা জমিয়েছিলে সেটা দিয়ে যথেষ্ট ভালো একটা গাড়ি কেনাই যেত, কিন্তু তুমি তো তোমার পুরো টাকাটা তোমার ভাইয়ের বিয়েতেই লাগিয়ে দিলে। এখন কি আমাকে ওরা গাড়ি কিনে দেবে? এভাবেই একটা সুন্দর শান্ত সকালে ব্রেকফাস্ট টেবিলে পিয়ালিদের বাড়িতে বেশ ভালো রকমের অশান্তি শুরু হয়ে যায়। পিয়ালি এবং তার স্বামী সুজন দুজনেই তাদের বৌদির কাছ থেকে এমন কথা শুনে খুবই লজ্জায় পড়ে। তারা এমন অবস্থাতে কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই দিনটা কোনো রকমই কাটে। তারপর থেকে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো কারণে তমসা নতুন গাড়ি কেনার কথা বলতেই থাকে। আর পিয়ালির সবসময় মনে হয় তাদের বিয়েতে তার ভাসুর যে টাকাটা খরচ করেছিল সেটার জন্যই হয়তো তমসা এভাবে তাদের শুনিয়ে শুনিয়ে গাড়ি কেনার কথা বলে। একটা ব্যবস্থা করো না গো, যাতে দিদিভাইকে একটা নতুন গাড়ি কিনে দিতে পারি। তা না হলে আমরা এত ধুমধাম করে বিয়ে করেছিলাম সেটা ভাবতে ভাবতেই অনুশোচনায় আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমারও কি হঠাৎ বৌদির মতো মাথা খারাপ হয়ে গেল নাকি? বৌদির সাথে ওই বিয়ে বাড়ির নিমন্ত্রণে তোমারও যাওয়ার ইচ্ছা আছে নাকি? না গো, আমার এসব কোনো ইচ্ছাই নেই। তবে আমাদের বিয়েতে দাদা খরচা করেছে বলে এখন দিদিভাইয়ের জন্য গাড়ি কিনে দিতে পারছে না, এটা শুনলে আমার খুব খারাপ লাগে। বৌদির বাবার অনেক পয়সা আছে, তার যদি গাড়ি কেনার দরকার হয় তার বাবাকে বললেই কালি ওর বাবার জন্য 5টা গাড়ি পাঠিয়ে দেবে। এসব নিয়ে তুমি ভেবো না। না না, যেভাবেই হোক আমাকে একটা গাড়ির ব্যবস্থা করতেই হবে। আমার বিয়ের দিনটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই না প্রত্যেক দিন কেউ আমাকে কোনো একটা কারণে খোটা দিয়ে দিয়ে সেই দিনের গুরুত্বটা নষ্ট করে দিক। আলমারিতে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ লুকিয়ে রেখেছো নাকি যে এখনই প্রদীপ ঘষে টাকা চাইবে আর গাড়ি কেনার টাকা পেয়ে যাবে? যত সব। সুজন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সুজন চলে গেলেও পিয়ালির মন থেকে তার বড় চাকে গাড়ি কিনে দেওয়ার চিন্তা কিছুতেই যায় না। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে এত টাকা জোগাড় করবে যেটা দিয়ে সে তার ধনী চাকে তার পছন্দ মতো একটা গাড়ি কিনে দিতে পারবে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। তমসাও গাড়ি কেনার জেদ ছাড়ে না, আর পিয়ালিও তাকে গাড়ি কিনে দেওয়ার চিন্তা ছাড়তে পারে না। তমসার এই প্রত্যেক দিনের বায়নাতে পীযূষ ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি কি আমার রিকোয়েস্টটা রাখবেন?
কি বলবে বলো না, এত ভাবনার কি আছে? আমি দিদিভাইয়ের জন্য একটা গাড়ি কিনে দিতে চাই, কিন্তু আপনি কাউকে সেটা বলতে পারবেন না। দিদিভাই বা অন্য কেউ যদি আপনাকে গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন ওটা আপনিই কিনে দিয়েছেন। তোমাদের ধন সম্পদ কেড়ে নিয়ে আমি আমার স্ত্রীর ইচ্ছা মতো তাকে গাড়ি কিনে দিতে পারবো না। আর এটাই যদি তোমার অনুরোধ হয় তাহলে আমাকে ক্ষমা করো, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। কে বলেছে আমার সব ধন সম্পদ আমি একটা গাড়ি কিনতেই শেষ করে দেব? আমি একটা ব্যবস্থা করেছি, তবেই তো আপনাকে বলছি। আপনি দয়া করে আমার কথাটা শুনুন। কি ব্যবস্থা করেছো তুমি পিয়ালি? ভাইয়ের চাকরিতে মাহিনা কত সেটা তো আমি ভালো করেই জানি, আর তুমি যে আলাদা করে কোনো চাকরি করো না সেটাও তো আমরা সবাই জানি। তাহলে তুমি গাড়ি কিনবে কিভাবে? সেসব আমি আপনাকে বলতে পারবো না। আপনি শুধু আমাকে কথা দিন, আপনি এই কথাটা কাউকে বলবেন না। পিয়ালির কথা তার ভাসুর কিছুই বুঝতে পারে না। পিয়ালি কিভাবে কোথা থেকে একটা নতুন গাড়ি কেনার মতো টাকা পাবে এটা ভেবেই পীযূষ খুবই অবাক হয়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। এরই মধ্যে পিয়ালি একদিন তার বাবার সঙ্গে দেখা করতে তাদের গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে পিয়ালি তার বাবাকে জানায় পিয়ালির নামে যে 2-3টে জমি আছে সেগুলো সে বিক্রি করতে চায়। তার এই কথা শুনে শ্যামল বাবু প্রচন্ড রেগে যায়। তোকে তো আমি বিয়েতে সেরকম কিছু দিতে পারিনি, আর ভবিষ্যতেও কিছু দিতে পারবো কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। আমি আমার নাতি নাতনিদের জন্য এই জমিগুলো বাঁচিয়ে রেখেছি, এগুলো তুই এইভাবে বিক্রি করে দিস না মা। আরে বাবা, তোমার নাতি নাতনি যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি আমাকে জমির দলিলগুলো দাও তো, এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। কি এমন দরকার পড়লো যার জন্য তোকে জমি বিক্রি করতে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। খুব যদি দরকার হয় তুই জামাইকে এখানে পাঠা, আমি কোনো একটা লোনের ব্যবস্থা করে দেবো, কিন্তু এই জমিগুলো বিক্রি করিস না। নিজের দরকারে সুজন কখনোই এখানে আসবে না, যা করার আমাকেই করতে হবে। আর এই জমিগুলো যখন আমার, তখন আমি বিক্রি করলে তোমার সমস্যা কোথায় হচ্ছে বাবা? এই বলে সে তার বাবার সঙ্গে রীতিমতো ঝগড়া করে জমির দলিলগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। সে চড়া দামে সেই জমি বিক্রি করে তমসার জন্য একটি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে। গাড়ি কিনে পিয়ালি তার চাবি পীযূষের হাতে তুলে দেয়, আর পীযূষ তমসাকে গিয়ে জানায় যে ওই গাড়িটা সেই কিনেছে। এরই মধ্যে পীযূষের হঠাৎ করে একদিন বেশ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে। সে ঠিক করে সে তার মায়ের আলমারিতে রাখা গহনার বাক্স থেকে গহনা চুরি করবে। এমনিতেও মার এইসব গহনা পড়বে না, আর আমাদের স্ত্রীরাও এত পুরনো যুগের গহনা পড়তে চাইবে না। এই গহনাগুলো বিক্রি করে যদি আমি আমার কাজে লাগাতে পারি তাহলে আমাদের বাড়ির সবার ভবিষ্যৎ শুধরে যাবে। মাকে নয় পরে আবার কোনো সুন্দর গহনা বানিয়ে দেওয়া যাবে। এই বলে সে সমস্ত গহনা চুরি করে। অন্যদিকে গাড়ি কেনার পর তমসার রোয়াব যেন 100 গুণ বেড়ে যায়। সে যখন তখন পিয়ালিকে ছোট বড় কথা বলে। এরই মধ্যে জানাজানি হয়ে যায় যে লতা দেবীর ঘরের গহনা বাক্স থেকে চুরি হয়ে গেছে। সুযোগ বুঝে পীযূষ সমস্ত চুরির দায় পিয়ালির উপর চাপিয়ে দেয়। তুমি এভাবে বৌমাকে গাড়ি কিনে দেওয়ার কথা ভেবেছিলে আমার গহনা চুরি করে? এত ভালো তোমাকে কে করতে বলেছিল শুনি? তুমি আমাকে কষ্ট দেওয়ার আগে একবারও ভাবলি না বৌমা? আমি সত্যি বলছি মা, আমি কোনো গহনা চুরি করিনি। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি বলছি আসলে ও নিজের নামে থাকা সবকটা জমি ছাড়া ওর বাবার সমস্ত সম্বল সবকিছু বিক্রি করে দিয়েছে। ওই বয়স্ক মানুষটা নিজের নাতি নাতনির ভবিষ্যতের জন্য যে জমিগুলো রেখেছিল সেগুলোও বিক্রি করে দিয়েছে শুধুমাত্র তোমাকে গাড়ি কিনে দেবে বলে। বৌদি, ও চুরি করেনি। তুমি এরকম কেন করলে পিয়ালি? আমি তো তোমার কাছে গাড়ি চাইনি। আসলে তুমি সবসময় বলতে না যে আমাদের বিয়েতে দাদা এত টাকা খরচা না করলে আজ তোমাদের একটা গাড়ি হয়ে যেত, ওটাই ওকে কষ্ট দিত, তাই ও এটা করেছে। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? আমি তো এই ব্যাপারে তোমাকে কিছু বলিনি। তুমি জমির দলিল নিয়ে চলে আসার পরেই তোমার বাবা আমাকে ফোন করে সব জানিয়ে দিয়েছিল পিয়ালি। আমি তখন থেকেই সব জানি। আর আমি এটাও জানি যে মায়ের সমস্ত গহনা দাদা নিয়েছে, কারণ দাদা শহরের দক্ষিণ প্রান্তে একটা রেস্টুরেন্ট খুলতে চলেছে, আর দাদার বিজনেস পার্টনারই আমাকে সব বলেছে। এই কথা শুনে পীযূষ একেবারে চুপ করে যায়। নিজের আমাকে একটা গাড়ি কিনে দেওয়ার মুরত নেই, অথচ যেই মেয়েটা এত কষ্ট করে আমাকে গাড়িটা কিনে দিল তাকে এভাবে ফাঁসি দেওয়ার মুরত ঠিকই আছে তোমার, তাই না? আমার খুব ভুল হয়ে গেছে। আমার বিজনেসটা দাঁড়িয়ে গেলে আমি সব গহনা ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। তোমরা দয়া করে একটু আমাকে সময় দাও আর আমাকে ক্ষমাও করে দাও। পীযূষ অনেকবার করে ক্ষমা চাইলে সবাই তাকে ক্ষমা করে দেয়। তমসাও নিজের ব্যবহারের জন্য পিয়ালির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। কয়েকদিনের মধ্যেই তমসা তার বাবাকে বলে পিয়ালির বিক্রি করে দেওয়া সমস্ত জমি আবার পুনরায় কিনে পিয়ালিকে উপহার দেয়। তারপর থেকে তারা দুই যা মিলেমিশে ওই গাড়িটা ব্যবহার করতে থাকে।